অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের লাস্টের ম্যাচটাতে বেলিংহামকে আমরা মোটামুটি বলা যায় যে ফ্রি রোল প্লে করতে দেখছিলাম। আর এই কারণে বেলিংহামের সাথে ভিনিসিয়াস জুনিয়রের অনেক সময় নানা বিভিন্নভাবে সম্পর্ক দেখা গেছে। বেলিংহামের কাছ থেকে ভিনিসিয়াসের কাছে সাপ্লাই গেছে এইরকম অসংখ্য বল আছে বলে মনে করতেছি। আবার ভিনিসিয়াসের কাছ থেকে ভিনিসিয়াস যখন মাঝখানে বলটা ঢুকাইছিল কিংবা বক্সের ভেতরে বলটা ঢুকাইছে, ওই বলগুলা বেলিংহামের কাছে আসছিল, এমনটাও হয়েছে। রিয়াল মাদ্রিদ তারা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের মিডফিল্ডটাকে খুব বেশি ব্যবহার করছিল, যেইটা ম্যাচের মধ্যে খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা একটা সময় দেখছিলাম ম্যাচের শুরুর দিকে মানে মদ্রিচের কাছ থেকে একটা ক্রস কিংবা ডান পাশ, অর্থাৎ মাঠের ডান পাশ থেকে মদ্রিচ একটা বল ক্রস করে, যেই বলটা বেলিংহামের কাছে যায়, অর্থাৎ বক্সের ভেতরে তখন বেলিংহাম ছিল, অর্থাৎ বক্সের ভেতরে তখন রদ্রিগো কিংবা ভিনিসিয়াস, যে দুইজন অ্যাটাকার, তাদের কারো কাছেই এই বলটা যায় নাই কিংবা ওই বলটা নেয়ার জন্য বেলিংহাম আসছিল। তো ওই যে বেলিংহাম এখানে ভেতরে আসছে, তাহলে বলা যায় যে বেলিংহাম মানে একদম মিডটা ছেড়েও সামনে আসার যে ফ্রি রুলের পারমিশনটা তার খুব গাঢ়ভাবেই ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ওইখানে বেলিংহামকে খুব বেশি বাধা দেয় কিংবা কিকটা নিতে দেয় নাই, যার কারণে ওইটা এত জোরালো কিংবা স্ট্রং কিক হয় নাই। এই কিকটা যদি সে ঠিকঠাক মতো করতে পারতো কিংবা বলটা কোনোভাবে ডিফ্লেক্ট না হইতো, তাহলে সেখান থেকে স্কোর পাওয়ার সম্ভাবনা ছিল। ফেদেরিকো বালভার্দেকে আমরা ডি বক্সের বাইরে থেকে কিক নিতে দেখি, এটা নতুন কিছু না, এইটা অনেক আগে থেকেই দেখা যাইতেছে। বলা যায় যে ডি বক্সের বাইরে থেকে কিক নেওয়াটা তার অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা। কিন্তু এই ছবিটার দিকে খেয়াল করলে দেখা যায় যে এইখানে একদম বক্সের সামনে, একদম কিপারের সামনে থেকে কিক নিতেছে বেলিংহাম, কিন্তু তার বেলিংহামের অনেকটাই পিছে হইতেছে ফেদেরিকো বালভার্দে। অর্থাৎ এই বলটা কিক নেওয়ার কথা ছিল ফেদেরিকো বালভার্দে, কিন্তু বালভার্দে কিক না নিয়ে সেই কিকটা নিতেছে বেলিংহাম। অর্থাৎ বেলিংহামকে গত ম্যাচটাতে ফ্রি রুল প্লে করার পারমিশন দিলেও সে কিন্তু অ্যাটাকিং মিড পজিশনটাতে খুব জোরালো অবস্থায় ছিল। এই কিকটাই অনেক কিছুই কিংবা এটা অনেক ভালোভাবেই বুঝিয়ে দিতেছে। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে রিয়াল মাদ্রিদের যে সেট পিসগুলা, ওইগুলা খুবই গুছালু কিংবা দুর্দান্তই ছিল। রিয়াল মাদ্রিদ যেই পরিকল্পনা সেট পিসকে কেন্দ্র করে নিয়ে মাঠে নামছিল, সেইগুলোর সফল প্রয়োগ যে ঘটছে সেইটা হইতেছে এদার মিলিতাওয়ের গোলটা। অর্থাৎ এদার মিলিতাওয়ের যে গোলটা আসছিল, ওইটা ফ্রি কিকটা কিন্তু গোল পোস্টে ডাইরেক্টলি কিক করা হয় নাই, ওইটা কিন্তু একদম ডায়াগোনাল করে ভিনিসিয়াসকে বলটা দেওয়া হয় এবং ভিনিসিয়াস সেইখান থেকে ক্রস করে এবং মিলিতাও সে ওইখান থেকে কিক করে গোলটা পায়। তার আমার কাছে এইটা খুবই পরিষ্কারভাবে মনে হইতেছে যে এইটাই ছিল গত মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ যত বড় বড় পরিকল্পনা নিয়ে নামছিল, এর মধ্যে একটা পরিকল্পনা ছিল সেট পিসকে কেন্দ্র করে। তো সেট পিসকে কেন্দ্র করে কিন্তু তারা খুবই ভালোভাবেই সেইটাকে ব্যবহার করতে পারছে, আর সেট পিসটা যে কাজে লাগছে সেটাই হইতেছে গোল দিয়েই তারা প্রমাণ করছে। অর্থাৎ গোলের মধ্য দিয়ে সেট পিসটা যে তাদের একদম প্রুভেন, সেইটাই তারা ঠিকঠাক মতোই তুলে ধরতে পারছিল। খেয়াল করলে দেখা যায় যে এই পজিশনটা থেকে রদ্রিগো সে কিক নিতেছে, অর্থাৎ এটাও কিন্তু একটা সেট পিস ছিল। মানে এইখানে রদ্রিগো যেই পজিশন থেকে কিক নিতেছে, এই পজিশন থেকে কিক নেওয়ার কথা ছিল ফেদেরিকো বালভার্দের, কিন্তু ফেদেরিকো বালভার্দে কিন্তু আরেকটু সাইডে অবস্থানে আছে, সে কিক নিতেছে না, কিক নিতেছে রদ্রিগো, অর্থাৎ বেলিংহাম আরেকটু সাইডে আছে। তার সেট পিস থেকে কিক করার যে বিষয়টা, রিয়াল মাদ্রিদ তারা লাস্ট ম্যাচে মোটামুটি বলা যায় যে সবাইকে ডাইভার্ট করে কিংবা সবাইকে ব্যবহার করে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছিল। তো এইটা ছিল হইতেছে আরেকটা পরিকল্পনা, যে সবাই সেট পিস থেকে কিক নিবে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডাররা ওইভাবে বুঝে উঠতে পারবে না যে কে আসলে কিক নিতে যাইতেছে। রদ্রিগো এর এই কিকটা অফ টার্গেট ছিল, কিন্তু এটা যদি অন টার্গেট থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে এইটা ভয়াবহ কিংবা ভয়ঙ্কর একটা কিক হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। লাস্ট ম্যাচটা রিয়াল মাদ্রিদের বালভার্দে এবং বেলিংহাম এই দুইজন তারা খুবই স্বাধীনভাবে পুরো মাঠটা তারা নজরে রেখে খেলাটা কন্টিনিউ করছিল। বেলিংহাম যে শুধু অপোনেন্টের, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের বক্সের সামনে ছিল কিংবা ওইখান থেকে কিক নিতে তাকে দেখা গেছিল তা কিন্তু না, সে কিন্তু তাদের বক্সে অর্থাৎ রিয়াল মাদ্রিদের বক্সে এসে ডিফেন্ডিং পর্যন্ত করছিল এবং ওইখান থেকে বলটা ক্লিয়ার করছে। ডিফেন্ডিং করতে হলে আমরা অনেক সময় দেখি যে মিডফিল্ডাররা
মানে ভেতরে চলে আসে সেটা ঠিক আছে, কিন্তু বেলিংহামের হিসাবটা করতে গেলে দেখা যায় যে সে যেমন অপোনেন্টের বক্সে ছিল ঠিক তেমনই রিয়াল মাদ্রিদের বক্সেও ছিল, মানে দুইটা কাজই সে ঠিকঠাক মতো করতে পারছে, অর্থাৎ বক্স টু বক্স যে রান নেওয়ার বিষয়টা এইটাতে কিন্তু বেলিংহাম খুব ফ্রিলি সেইটা করছিল, এবং ওইটার কারণে সে মানে ফেদেরিকো বালবার্দে এর সাথে তার সম্পর্কটা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে যে ম্যাচটা ওইখানে খুব ভালোভাবেই গড়ে উঠছিল। রিয়াল মাদ্রিদ তারা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে 4টা মিডফিল্ড নিয়ে নামলেও চুয়ামেনিকে যে খুব বেশি মানে প্রভাবযুক্ত কিংবা ইম্প্যাক্টফুল কোনো ধরনের কাজ করতে দেখা গেছে তা কিন্তু হয়ে ওঠেনি। সে কিন্তু ডিফেন্ডিংয়ের দিকে অনেক সময় মনোযোগ দিছিল, যার কারণে তার কাছ থেকে যে ভালো মানের কোনো শ্যুট কিংবা ভালো মানের কোনো পাস ওইভাবে কিন্তু কোনো কিছু দেখা যায়নি। তবে তার কাছ থেকে দেখা না গেলেও মানে বেলিংহামকে এবং বালবার্দেকে এই দুইজনকে ব্যবহার করে রিয়াল মাদ্রিদ কিন্তু মিডফিল্ডের পুরো কন্ট্রোলটা নিজেদের কাছে নিয়ে নিছিল। শুরুর দিকেই দেখা গেছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডের দিক থেকে তারা দাঁড়াতেই পারতেছে না। এর মূল কিংবা অনেক বড় একটা কারণ বলে আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ তারা 4টা মিডফিল্ডারকে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারছে। আর এই পরিকল্পনাটা আসার পেছনে অন্যতম কারণ হচ্ছে কিলিয়ান এমবাপ্পে সে স্টার্টিংয়ে ছিল না। কিলিয়ান এমবাপ্পে যখন শুরুর একাদশে থাকে তখন দেখা যায় যে তারা 3জন মিডফিল্ডার নিয়ে নামতেছে আর অ্যাটাক লাইনে 3জন রাখতেছে। তো এইটাই হইতেছে মানে তাদের এইরকম পরিকল্পনা কিংবা 4টা মিডফিল্ড নিয়ে নামার অন্যতম কারণ। আর আজকের ম্যাচটাতে যদি কিলিয়ান এমবাপ্পে সে স্টার্টিংয়ে না থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে যেই ধরনের প্ল্যান নিয়ে নামছিল কিংবা ট্যাকটিক্স নিয়ে নামছিল রিয়াল মাদ্রিদ, আজকের ম্যাচটাতে ওই রকম কিছুটা হলেও দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।